আপনাদের সবাইকে চ্যাম্পিয়ন্স লিগ মোবারক। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে যাচ্ছে, নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, নতুন ফরম্যাটে। এবং এই সপ্তাহে আপনি শুধুমাত্র যে মঙ্গলবার আর বুধবার খেলা দেখবেন তাও নয়, আপনার জন্য খেলা আছে টানা 3 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তার শুরুটা হয়ে যাচ্ছে আজ রাত থেকে। এবং মঙ্গলবার আজকে রাতে 6টা ম্যাচ রয়েছে, যেই 6টা ম্যাচের মধ্যে সবচেয়ে বিগ ম্যাচ হচ্ছে এসি মিলান লিভারপুল, সেই ম্যাচ রয়েছে। বায়ার্ন মিউনিক তারা মাঠে নামবে দিনামো জাগ্রেবের এগেইনস্টে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে স্টুটগার্টের এগেইনস্টে, ইভেন্টাস, অ্যাস্টন ভিলা, স্পোর্টিং। এই ম্যাচগুলো আজকে রাতে, মানে হচ্ছে আপনি 10:45-এ একটা ম্যাচ দেখতে পারবেন, রাত 1টায় হচ্ছে আপনি একসাথে 4টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ দেখা সুবিধা। কোন ম্যাচটা দেখবেন, এসি মিলান লিভারপুল নাকি রিয়াল মাদ্রিদ? এসি মিলান লিভারপুলটার দিকে বেশি নজর রাখার চেষ্টা করব, এবং অন্যদিকে অ্যাস্টন ভিলা তারা চ্যাম্পিয়ন্স লিগে ফিরে কেমন করে সেটার দিকে একটা আলাদা নজর হয়তো থাকবে। পরদিন সেখানেও ম্যাচ রয়েছে ঠিক একই সংখ্যায়, 10:45 প্রথম কিক অফ টাইম, পরেরটা রাত 1টা। বোলোনিয়া, শাখতার, স্পার্টা প্রাগ, সেলসবুর্গ, সেল্টিক, স্লোভান, ক্লাব ব্রুশ, ডর্টমুন্ড, ম্যান সিটি, ইন্টার মিলান। আমার মনে হয় এই দিনের বিগ ম্যাচ এটাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ম্যান সিটি, ইন্টার মিলান, মানে আগের বারের চ্যাম্পিয়ন্স লিগের 2 ফাইনালিস্ট, 2023-এর চ্যাম্পিয়ন্স লিগের যে 2 ফাইনালিস্ট তাদের খেলা, তার রিম্যাচ, একটা দুর্দান্ত ম্যাচ সেখানে আমরা দেখতে পাবো। পিএসজি জিরোনা, পিএসজির কি অবস্থা দাঁড়ায়? পিএসজি বেশ ভালো শুরু করেছে এবারের ফ্রেঞ্চ লিগে, দেখা যাক সেই ধারাবাহিকতা তারা জিরোনার সঙ্গে টেনে আনতে। এবং জিরোনার জন্য তো চ্যাম্পিয়ন্স লিগ, সেই মোমেন্টামটা তারা আসলে কিভাবে কি পিক করে চ্যাম্পিয়ন্স লিগের। বৃহস্পতিবার অর্থাৎ মঙ্গল বুধের খেলা শেষ, বৃহস্পতিবারও একই সময় 10:45-এ 2টা ম্যাচ, রেড স্টার বেনফিকা, ফেইনুর্ড লেভারকুজেন, আতালান্তা আর্সেনাল, আতলেটিকো লাইপজিগ, ব্রেস্ট স্ট্রুমগ্রাস এবং মোনাকো বার্সেলোনা। রাত 1টায় কিন্তু ইন্টারেস্টিং 3টা ম্যাচ, আতালান্তা আর্সেনাল, আতলেটিকো লাইপজিগ এবং মোনাকো বার্সেলোনা। আপনি যদি বলেন কোনটা দেখবো, তাহলে মোনাকো বার্সেলোনা দেখা প্রয়োজন, তবে আতালান্তা আর্সেনাল দিকে একটা নজর থাকবে। এই যে এত ম্যাচের কথা আমরা বলছি, টানা 3 দিন ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পাল্টে গেছে, 32 দল এখন আর নেই, 36 দলের চ্যাম্পিয়ন্স লিগ এখন হচ্ছে। এবং এই জায়গায় একটা দল, এর আগে আমরা গ্রুপ স্টেজে দেখতাম 6টা ম্যাচ খেলতো, সেই গ্রুপ স্টেজই নাই, এখন গ্রুপ স্টেজে একটা দল খেলবে 8টা ম্যাচ। এই যে ম্যাচের আধিক্য বেড়েছে, চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগের দিন লিভারপুলের গোলকিপার অ্যালিসন মোটামুটি পরিষ্কারভাবে অভিযোগ জানিয়ে দিয়েছেন যে এত ম্যাচ খেলার কারণটা আসলে কি, এটা প্লেয়ারদের শরীরের ওপর দিয়ে যাচ্ছে, এই ধকল তারা কি করে সামলাবেন চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে, বরং কথা হচ্ছে এসব নিয়ে। লাস্ট সিজন অ্যালিসন 58টা ম্যাচ খেলেছিলেন। এই সিজনে ধরেন লিভারপুল যদি সব কম্পিটিশনে শেষ পর্যন্ত থাকে তাহলে সেই ম্যাচের সংখ্যাটাও বেড়ে যাবে। তাই তিনি বলছেন মানুষ বেশি বেশি ম্যাচ দেখতে চায়, বুঝি আমরা সেটা, তবে সূচি যারা বানান তাদের দরকার ছিল ফুটবলার সহ সব পক্ষের সঙ্গে বসে কথা বলা। বাড়তি যে ম্যাচ যোগ করা হচ্ছে তা নিয়ে ফুটবলারদের কেউ জিজ্ঞেস করে না। আমাদের মতামতের কোনো মূল্য নেই, ক্লান্ত হয়ে গেলে তো আমরা নিজেদের সেরাটা দিতে পারবো না। এই জায়গায় দেখেন চেঞ্জ আসলে কি কি হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ সংখ্যা বাড়ছে, 6টার জায়গায় গ্রুপ, মানে প্রথম ধাপে হচ্ছে আপনার 8টা ম্যাচ হচ্ছে, এরপর আবার প্লে অফ আছে, একটা রাউন্ড অফ 16-এর প্লে অফ। শুধু কিন্তু এটাই না, ক্লাব বিশ্বকাপ আছে এই সিজনের শেষেই, সেটা কিন্তু একটা মেজর কনসার্ন এই ইউরোপিয়ান দলগুলোর জন্য, কারণ ক্লাব বিশ্বকাপের ফরম্যাট বদলে গেছে 7টা থেকে, সেখানেও দল সংখ্যা বেড়েছে, ইউরোপের 12টা দল সেখানে খেলতে যাচ্ছে, এক ম্যাচের টুর্নামেন্ট হবে সেটা। মানে ফুটবলাররা আসলেই বুঝতে পারছে না কোনটা রেখে তারা কোনটা করবেন, এবং ব্রেক টাইম আসলে তারা কতক্ষণ পাবেন। এখন দেখেন এই যে কমপ্লেইনটা অ্যালিসন করেছেন, এই একই কথা কেভিন ডি ব্রুইনা, বের্নার্দো সিলভা এই মাসের শুরুতে বলেছেন যে এত ম্যাচ, এই যে ইন্টারন্যাশনাল ব্রেক গেল, এরপরে চ্যাম্পিয়ন্স লিগ, আগে তারা খেলতেন 6টা গ্রুপ স্টেজে, এখন তারা খেলবেন 8টা। এবং এখন এমনভাবে ফরম্যাট সাজানো হয়েছে যে এক ম্যাচ হেরে গেলে আপনার মনের মধ্যে খুঁতখুঁতানি শুরু হয়ে যাবে যে আপনি বাদ পড়ে যাবেন কিনা। সবগুলো ম্যাচ আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে গ্রুপের সেই ইকুয়েশন তো এখন নাই, এখন লিগের ইকুয়েশন। এখন কথা হচ্ছে যে কেন টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো হলো। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের কথা যেটা বলা হচ্ছে, যে পুরো মৌসুম শেষ হয়ে গেলে ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে এরপরে সিজন শেষ হবে। আগে তো মে মাসে শেষ হতো ইউরোপিয়ান ফুটবল মৌসুম, এখন সেটা হবে না, জুন থেকে জুলাই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যেই। এবং দেখেন আপনি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজটা আগে যখন ডিসেম্বরে শেষ হতো, তখন জানুয়ারি মাসটা এবং ফেব্রুয়ারি মাসটা অফ থাকতো, এখন কিন্তু সেটা থাকছে না। চ্যাম্পিয়ন্স লিগের এই 8টা ম্যাচই শেষ হবে জানুয়ারি মাসের 18 তারিখে গিয়ে, এরপরে আবার ফেব্রুয়ারি থেকে আপনার চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডগুলো খেলতে হবে, তার মানে আপনার বিশ্রাম নাই। আর অ্যালিসনের তো আরও বেশি সমস্যা, তিনি খেলেন ইংল্যান্ডের একটা টুর্নামেন্ট আরও বেশি, ওই যে লিগ কাপ যেটাকে বলে আর কি, আপনি প্রিমিয়ার লিগ খেলবেন, এফএ কাপ খেলবেন, লিগ কাপ খেলবেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন, এবং এরপরে আবার যদি ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করে থাকেন তাহলে সেটা খেলবেন। প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এই টুর্নামেন্টগুলো যে ফুটবলারদের সঙ্গে যে কেউ কথা বলছে না, এটার দায় আপনি কাকে দেবেন?
এখন ফুটবলারদের কথা তো হচ্ছে কর্তৃপক্ষ, হ্যাঁ মানে কর্তৃপক্ষ মিন্স কি উয়েফার কাছে আসে একটা জিনিস। আবার দেখেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে, ওখানে তো শুধু আসলে ইউরোপের টিমেই থাকছে না, সেখানে হচ্ছে হোল ওয়ার্ল্ডের টিমগুলো থাকছে, এশিয়ার টিম থাকবে, এশিয়ার ক্লাব চ্যাম্পিয়নরা থাকবে। হ্যাঁ, এখন এই জায়গায় ক্লাব ওয়ার্ল্ড কাপের আগের ফরম্যাটটা কি ছিল, সাতটা দেশ খেলতো, তাও দেখা যেত হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব যারা চ্যাম্পিয়ন হয়ে, ইংলিশ প্রিমিয়ার লিগ তো নয়, চ্যাম্পিয়ন্স লিগের ওই জিনিসটা তারা আসলে সেমিফাইনাল থেকে যে তারা আসলে ম্যাচ খেলছে, ওই জায়গাতেও তাদের এখন গ্রুপ স্টেজ থেকে আপনার ম্যাচটা আসলে শুরু হবে। এবং দেখেন কেন আসলে এতগুলো ম্যাচ খেলানো হচ্ছে, খুব সহজ কথা বলি, মানে খুব সহজ কথা হচ্ছে টাকা, মানি টক্স। হ্যাঁ, আপনি যত বেশি ম্যাচ খেলবেন তত বেশি টাকা। এই যে আলিসান বলছেন না যে আমরা বুঝতে পারি কেন দর্শকরা মানুষ দেখতে চায়, হ্যাঁ বেশি ম্যাচ চায়। দর্শক তো, আমি দর্শক হিসেবে তো ম্যাচ 100টা চাবো, প্রতিদিন ম্যাচ চাইবো যাতে আমি খেলা দেখতে পারি, কিন্তু সেটা প্লেয়ারদের ওপর দিয়ে যে ধকল যাচ্ছে এইটা আমরা হয়তো ভাবছি না। এখন কথা হচ্ছে ক্লাবগুলো কেন এখানে বাধা দেয় না, কারণ ক্লাব তো জানে যে ভাই এই বড় ম্যাচ খেললে তার টিভি মানি বেশি ঢুকবে, সে টাকা বেশি কামাবে। ক্লাবের তো রেভিনিউ শেয়ারিং মডেলটা সেখানে আছে ওসব টুর্নামেন্টে, ওসব দেশে, যার জন্য হচ্ছে ক্লাবগুলো কেন চাইবে না। কিন্তু এর ফলে কি হচ্ছে, প্লেয়াররা, আমরা পরের কথাটা বললেই আসলে বুঝতে পারবো, ম্যানুয়েল আকানজি তিনি বলছেন এর ফলে প্লেয়াররা অকালে অবসরে চলে যাবে, এমন চিন্তা ভাবনাও কিন্তু তারা করছে। কারণ শুধু ম্যাচ আর ম্যাচ, ক্লাব বিশ্বকাপও আছে, জানি না আগামী 2 বছরে এর ফল কি হতে পারে। খুবই কঠিন অবস্থা, আপনাকে শুধু এই মৌসুম নিয়ে ভাবলেই চলছে না, ভাবতে হচ্ছে পরের মৌসুম নিয়েই। আমরা ছুটি কাটাবো কবে, শীতকালীন ছুটিও নেই, জানি না কি হবে, হয়তো আমি 30 বছরেই অবসর নিয়ে নিব। ইনফ্যাক্ট এই 2টা সিজন শেষ হওয়ার পর তারা, মানে আকানজির ইন্টারভিউটা আমি পড়ছিলাম, সেখানে 7 দিনের মতো হয়তো একটা তারা ব্রেক পাবে, তাও সেটা 2টা সিজন, মানে এই সিজন এর পরের সিজন। দেখেন উইন্টার ব্রেক লা লিগায় ছিল, সেরি আতে ছিল একটা সময়, এখন আর নাই। একটা সময় এই উইন্টার ব্রেক ছিল আপনার বুন্দেসলিগা, এখনো আছে, খুব ভালো মতো উইন্টার ব্রেক আছে। প্রিমিয়ার লিগে কোনো কালে উইন্টার ব্রেক ছিল না, এখন আবার সেই দিকে তারা একটু ঝুঁকেছে প্লেয়ারদের কথা চিন্তা করে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগের এই যে ফরম্যাটটা চেঞ্জ করা হচ্ছে, এটা এই ক্লাবগুলোর জন্যই করা হচ্ছে। আপনার নিশ্চয়ই ইউরোপিয়ান সুপার লিগের কথা মনে আছে, তো সুপার লিগ কেন করতে চেয়েছিল এই দলগুলো, যে বড় বড় দলগুলো যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, এই লিভারপুল, এই রিয়াল মাদ্রিদ, এই বার্সেলোনা, এই ইউভেন্টাস, তারা চেয়েছিল একটা সুপার লিগ আয়োজন করবে যেখানে শুধুমাত্র বড় বড় দলের সঙ্গে একে অন্যের খেলা হবে। তো ইউএফা তো আর বসে থাকবে না, ইউএফা তো তার কাছ থেকে ফুটবলের কর্তৃত্ব নিয়ে আরেকজন হেঁটে চলে যাবে, বসে থাকবে না। তখন তারা নতুন একটা মডেল প্রপোজ করলো, সেই মডেলটাই সুইস মডেলের আগে আরো বিচ্ছিরি মডেল ছিল, যেখানে আরো বেশি ম্যাচ আপনাকে খেলতে হতো। পরে গিয়ে 2 পক্ষের সমঝোতায় এই ফরম্যাটে দাঁড় করানো গেছে এবং তারা মোটামুটি কনভিন্সড হয়েছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা এই ফরম্যাটটা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ যদি চালাই তাহলে আমরা সব রকম পাশ ঠিক রাখতে পারবো। এখন আপনি যখন প্লেয়ার হিসেবে এসছেন, ধরেন আমি যখন অফিস করতে আসছি, আমাকে যখন আমার বস বলছেন আমার টাইম শেষ 8টা পর্যন্ত, ধরেন আমার 8 ঘন্টা অফিস, আমার 2-3টা কন্টেন্ট দেওয়ার কথা, আমি যদি ওখানে যখন 2টা কন্টেন্ট বেশি দেওয়ার কথা বলা হবে তখন তো আমার মেজাজ খারাপ হবেই, খুবই ন্যাচারালি। এবং 8 ঘন্টার পরে আমার আর 2 ঘন্টা খাটতে বললে তখন আমার মেজাজ খারাপ হবে। কিন্তু আপনি যদি আমাকে বেতন দিয়ে পুষিয়ে দেন তাহলে কিন্তু আমি সেই কমপ্লেন নাও করতে পারি। এই যে প্লেয়াররা যে টাকাটা কামাচ্ছেন, এই টাকাটা আসতেছে কোত্থেকে? এই টিভি মানি থেকে, টিভি মানি থেকে, স্পন্সরশিপ থেকে, ম্যাচ সংখ্যা থেকে। কারণ তখন স্পন্সরশিপের জিনিসটাও তো আসলে বেড়ে যাবে, কারণ ম্যাচ সংখ্যা বাড়ছে তখন। এই জিনিসগুলোর ফলে মানে আকানজির কথা যে তার 29 বছর বয়স, তিনি এখন বলছেন 30 বছর বয়সে আমি অবসরের কথা ভাবতে পারি। এটা প্লেয়ারদের জন্য আসলেই কনসার্নিং এবং সম্ভবত আমরা খুব অচিরেই দেখব এবং যে প্লেয়ারদের যে অ্যাসোসিয়েশন আছে তারা হয়তো এটা নিয়ে কোনো একটা মন্তব্য করতে পারে। কিন্তু দেখেন আপনি যে ফিফা যে ক্লাব বিশ্বকাপটা করতে চাইছে, এটা কারণ কি? কারণ তারা বুঝতে পেরেছে যে ক্লাবগুলোকে দিয়ে টুর্নামেন্ট খেলালে অনেক পয়সা আসে, এই পয়সাটা ফিফাও চায়, ইউএফা তো চাই, ফিফাও আবার এই পয়সা চায়। তো এই সব পয়সার জায়গা তো মানে নিংড়ে নেওয়ার জায়গা তো একটাই, প্লেয়ারদের। আবার প্লেয়াররা চড়া বেতনও পাচ্ছেন, 20 বছর আগে যা পেতেন তার চেয়ে অনেক বেশি পান। এখন যেটা হবে যে স্কোয়াড যার বড়, যে চেলসির মতো স্কোয়াড, যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগে নাই, এরকম বড় স্কোয়াড যাদের, তারা হয়তো এই ধরনের পুরো সিজন জুড়ে একটা ডমিনেন্স দেখানোর দিকে যেতে পারে, আমরা জানি না। দেখেন এই জায়গায় ফ্যাটিগ একটা জিনিস কাজ করতে পারে এবং একই সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনজুরি। রিয়াল মাদ্রিদের কথা যদি আমরা চিন্তা করি, 21 দিনের মধ্যে তাদের 7টা ম্যাচ খেলতে হচ্ছে, চ্যাম্পিয়ন্স শুরুর আগেই। এক্স্যাক্টলি, মানে সবকিছু মিলিয়ে ধরেন আনবিলিভেবল অবস্থা একটা, মানে 21 দিনের মধ্যে আপনি 7টা ম্যাচ খেলতে যাচ্ছেন এবং সেখানে ইনজুরি কনসার্ন আছে। কার্লো আনচেলত্তি এই ম্যাচের আগে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে তিনি কথা বলেছেন এই আন্তর্জাতিক ঠাসা সূচি নিয়েও। ম্যাচ অনেক বেশি, নতুন ফরম্যাটের কম্পিটিশন এসেছে, এটা কেমন হবে জানি না, হয়তো ভালো হতে পারে, কিন্তু ম্যাচ সংখ্যা বাড়ছে। যদি কর্তৃপক্ষ না ভাবে যে বেশি ম্যাচ খেলায় ফুটবলারদের ইনজুরির সম্ভাবনা আছে, তাহলে সমস্যা। জমজমাট আসরের জন্য আমি বলবো তাদের ভাবা উচিত যে ম্যাচ সংখ্যা কমিয়ে আনা দরকার।
মানে উনি বলছেন কম্পিটিটিভ ম্যাচ হোক, সেটা সবাই চাবে, কিন্তু সেই ম্যাচ সংখ্যাটা কমিয়ে আনতে। এখন এই দেখেন নতুন ফরম্যাট শুরু হওয়ার আগে এই আলোচনাগুলো উঠে গেছে। এখন দেখার বিষয় যে এটার নিষ্পত্তি আসলে কিভাবে হয়। আমার মনে হয় না খুব দ্রুত নিষ্পত্তি হবে, কয়েকটা সিজন যেতে হবে। আবার পরের সিজন দেখেন যে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাবগুলোয় কারা খেলেন, সব ইন্টারন্যাশনাল ফুটবলার খেলেন। এরা যখন ইন্টারন্যাশনাল ব্রেকে যান, আমরা বলি ইন্টারন্যাশনাল ব্রেক, কিন্তু ওই ফুটবলের জন্য কি ব্রেক? তারা যায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলে এবং পরের বছর পুরোটা যাবে আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে। এবং দেখেন মানে জার্নি করে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যায়, যেই ট্রেনিং এ নেমে পড়তে হয়। আবার এই কারণে ইনজুরিটাও বাড়ে। যে ব্রাহিম দিয়াজ যে ইনজুরি হয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ম্যাচে, তিনি কি করেছেন, তিনি ওই যে আফ্রিকায় তার কোয়ালিফায়ার ছিল, সেই দুটো ম্যাচ খেলেছেন। এরপর রিয়াল মাদ্রিদের তাকে স্টার্ট করিয়ে দেওয়া হলো, রদ্রিগোকে বসিয়ে। ভাবলেন যে ঠিক আছে, একজন আফ্রিকা থেকে এসছে, আরেকজন আসছে সেই লাতিন আমেরিকা থেকে, তো বিশ্রামটা একটু লাতিন আমেরিকার লোককে দেই। ব্রাহিম দিয়াজ 20-25 মিনিট পরে কি দেখলাম, সেই রদ্রিগোকেই নামাইতে হইলো, ব্রাহিম দিয়াজকে তুলে ফেলতে হলো। মানে এইটা তো আর কারো হাতে নাই। ফুটবলটা আসলে দিনকে দিন পাল্টে যাচ্ছে এবং এই আলোচনাগুলো এখন আরো বেশি হয়তো সামনের দিকে আসবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.